হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। আমি পূজা সাউ আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ভূগোলের নতুন সেশনের ফার্স্ট ক্লাস আকাশ ভরা সূর্য তারা এই চ্যাপ্টারটার। আর আজকে আমরা এটা আলোচনা করব, এখান থেকে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ আলোচনা এবং ব্যাখ্যা শেষ হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হতে পারে সেই ক্লাসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি করবো না, ক্লাসটা শুরু করা যাক। সন্ধেবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশ ভরা ঝিকমিকে তারা, যেন একটা কালো চাদোয়ার গায়ে ছোট ছোট ফুটো করা আছে। সেগুলো দিয়ে ঝিকমিক করছে অসংখ্য আলোর বিন্দু। দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু হলো জ্যোতিষ্ক। কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি অসীম শূন্যস্থানে এই অসীম শূন্যস্থানে এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব। তাহলে দেখো, এখান থেকে এই ছোট্ট পার্টটা থেকে কিন্তু তোমরা দুটো প্রশ্ন পাচ্ছ, সেটা হলো জ্যোতিষ্ক কাকে বলে বা জ্যোতিষ্ক কি এবং মহাবিশ্ব কি কি নিয়ে তৈরি হয়েছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে মহাবিশ্ব কি কি নিয়ে তৈরি হয়েছে, তখন কিন্তু তোমাদের বলতে হবে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি নিয়ে তৈরি হয়েছে মহাবিশ্ব। তারপরে দেখো মহাবিশ্ব। মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে। এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ, গ্যাস থেকে তৈরি অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি মহাবিশ্বের সবকিছুই চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একে অপরের দিকে দূরে সরে যাচ্ছে। সীমাহীন মহাবিশ্ব ঠিক কতদূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে। আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুবই সামান্য জানতে পেরেছি। এখানে মহাবিশ্ব থেকে তেমন কোনো বোঝানোর কিছু নেই বা খুব ইম্পর্টেন্ট কিছু নেই, তাই এটাকে আমি আর ডিটেলস তোমাদের বললাম না। নেক্সট দেখা যাক নীহারিকা। মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা। এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম হয়। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে আর তাদের মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কয়েকটা প্রশ্ন আছে, যেমন কি নীহারিকা কাকে বলে, অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির সময় যে ধূলিকণা এবং গ্যাসের মেঘ তৈরি হয়েছিল সেখান থেকে কিন্তু নীহারিকা তৈরি হয়েছে। আবার যদি বলে তারা কোথা থেকে তৈরি হয়েছে বা কিভাবে তৈরি হয়েছে, তারা কিন্তু নীহারিকা থেকে তৈরি হয়েছে। ছোট প্রশ্নে কিন্তু এগুলো দিতেই পারে। তারপরে দেখো ছায়াপথ। লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে একটা ছায়াপথ বা গ্যালাক্সি তৈরি হয়। তাহলে একটা ছোট প্রশ্ন হতে পারে যে ছায়াপথ কি নিয়ে তৈরি হয়। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা নামে একটি ছায়াপথে রয়েছে। তাহলে তোমাদের পরীক্ষায় দিতে পারে যে আকাশগঙ্গা ছায়াপথে কি কি রয়েছে বা সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ কোন ছায়াপথে রয়েছে। ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানা রকম আকৃতির হয়। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট পেঁচানো ছায়াপথ। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা। এই দেখো পাশে কিন্তু ছবি দেওয়াই আছে, এটা হচ্ছে আকাশগঙ্গা। এখানেই কিন্তু রয়েছে কি সূর্য, পৃথিবী, অন্যান্য গ্রহ এবং তারারা। তারপরে কি, আচ্ছা তোমাদের আর একটা কথা বলে দিই, এই ছায়াপথটা কিন্তু তোমাদের 2 মার্কসের একটা টিকা হিসেবেও পরীক্ষায় আসতে পারে। নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট দেখার আগে আগের পাতায় আরো একটা টপিক রয়েছে এখানে, সেটা হচ্ছে এই পার্টটা আমরা এখনো দেখিনি, দেখে নাও। এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি, হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো, কিংবা দিন, মাস, বছর, সময় গণনা সবই হতো আকাশ দেখে।
কম্পাস ঘড়ি ক্যালেন্ডারের কাজ করত আকাশ। তাহলে তোমাদের এখান থেকে দেখো একটা ছোট প্রশ্ন কিন্তু রয়েছে, জ্যোতির্বিজ্ঞান কি বা জ্যোতির্বিজ্ঞান কাকে বলে। আচ্ছা, এবারে দেখি আমরা নক্ষত্র। আকাশ ভরা তারাগুলো কতই না বিচিত্র, ছোট বড়, নীলচে হলদে সাদা, কতগুলো একা একা আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। এই তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যাদের নিজস্ব আলো ও উত্তাপ আছে। তারার রং হচ্ছে কোন তারা কতটা উত্তপ্ত রং দেখে বোঝা যায়। ছোট লাল তারারা উষ্ণতা সব থেকে কম। আকাশে এরকম তারার সংখ্যা সব থেকে বেশি। মাঝারি হলুদ তারার উষ্ণতা একটু বেশি। বিরাট নীল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল। আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। খালি চোখে আমরা এই তারাগুলোকেই দেখতে পাই। তাহলে এই যে তারার রঙের এখান থেকে কিন্তু বেশ কতগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, মানে যে কোনো একটা আসবে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। যেমন কি কোন তারা সব থেকে বেশি উষ্ণতা দেয়, যেমন মাঝারি হলুদ তারার উষ্ণতা কি একটু বেশি, কিন্তু যদি বলে প্রচণ্ড বেশি উষ্ণতাকার তখন কিন্তু হয়ে যাচ্ছে নীল তারার কিন্তু উষ্ণতা প্রচণ্ড বেশি, বেশি উজ্জ্বল। আবার প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা আর উজ্জ্বলতা সব থেকে বেশি। যদি বলে সব থেকে বেশিকে তখন কিন্তু বলতে হবে সাদা তারা। আবার কম বললে হবে কি ছোট লাল তারার উষ্ণতা সব থেকে কম। পাশে দেখো বিড়লা প্ল্যানেটোরিয়ামের একটা ছবি দেওয়া রয়েছে আর বলা আছে বাড়ির কাছাকাছি কোনো প্ল্যানেটোরিয়ামে গিয়ে দেখে আসো, কৃত্রিমভাবে মহাকাশ গ্রহ তারা সবকিছু দেখতে পারবে। আচ্ছা, তোমরা যদি কেউ বিড়লা প্ল্যানেটোরিয়ামে গিয়ে থাকো এবং সেখানে গিয়ে সেগুলো দেখে থাকো, ওখানে কিন্তু মহাকাশ গ্রহ দ্বারা সবকিছু দেখানো হয়। তো তোমরা যদি সেগুলো দেখে থাকো তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানিও যে কে কে বিড়লা প্ল্যানেটোরিয়ামে ঘুরতে গেছো। তারপরে দেখো তারারা আছে আলোকবর্ষ দূরে। তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। সে তুলনায় সূর্য অনেক কাছে, দূরত্ব মাত্র 15 কোটি কিমি। তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখায়। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লাখ কিমি। এই গতিবেগে 1 বছরে যতটা দূরত্ব পার হয় তা হলো 1 আলোকবর্ষ। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে পরিমাপ করেন। এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ। তাহলে যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে যে সূর্যের সূর্যের পরেই পৃথিবীর সব থেকে কাছের তারার নাম কি, তখন কিন্তু বলতে হবে কি প্রক্সিমা সেন্টাউরি। আর প্রক্সিমা সেন্টাউরি এর দূরত্ব কত, 4.2 আলোকবর্ষ। আলোকবর্ষ কাকে বলে, আলো যদি 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু আলোকবর্ষ বলে। তারপরে হচ্ছে নক্ষত্রমণ্ডল। কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁককে নক্ষত্রমণ্ডল বলে। যে এই সম্পর্কে কত রূপকথা কল্পকাহিনী ভেবেছে মানুষ। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা আমরা যাকে বলি সপ্তর্ষিমণ্ডল। আকাশের অন্যদিকে আছে এম অক্ষরের মতো ক্যাসিওপিয়া, ক্রুশ চিহ্নের বকমণ্ডল আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ। কালপুরুষকে কল্পনা করা হয়েছে পুরো কাহিনীর এক সাহসী শিকারী রূপে। তাহলে এখান থেকে কিন্তু বেশ কিছু ছোট ছোট প্রশ্ন হতে পারে, যেমন কি ক্রুশ চিহ্নের মতো দেখতে যে নক্ষত্রটা তাকে কি বলে, বা এম আকৃতির অক্ষরে যেটা রয়েছে তাকে কি বলে, যেমন ক্যাসিওপিয়া, এবং ওদের 7টি উজ্জ্বল তারা মিলে কি তৈরি হয়েছে সপ্তর্ষিমণ্ডল। এগুলো কিন্তু পরীক্ষায় ছোট প্রশ্নে দিতেই পারে। আচ্ছা, নেক্সট পার্টে যাওয়ার আগে ক্লাসটা যদি এতক্ষণ দেখে তোমাদের ভালো লাগে, ক্লাসটাকে নিশ্চয়ই একটা লাইক করে দিয়েছো আশা করছি আমি। আর কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে। আর নিজেদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে নিও, যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। তো চলো পরের পার্টটা দেখা যাক। দিনের বেলা তারা দেখা যায় না কেন? এক টুকরো কালো কাগজে পেন দিয়ে গেঁথে কয়েকটা ফুটো করো। এবার কাগজটা টর্চের মুখে আটকে দাও। অন্ধকার ঘরে দেয়ালে টর্চের আলো ফেলে দেখো, আলোর বিন্দুগুলো তারার মতো দেখাবে। এই অবস্থায় ঘরের আলো জেলে দাও, তারাগুলো উধাও। নেক্সট হচ্ছে তারাগুলো মিটমিট করে কেন? আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে। পৃথিবী থেকে বহু দূরে থাকা তারার আলো যখন এই বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়।
পৃথিবীর বায়ুস্তর বাইরের মহাকাশ থেকে তারাদের দেখলে স্থির আলোর বিন্দুর মতোই দেখায়। তাহলে তারারা মিটমিট করে কেন, এটা কিন্তু একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, তোমরা কিন্তু এটাও মার্ক করে নিতে পারো। তারপরে দেখো তারা চেনার মজা। অমাবস্যার রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও মাদুর পেতে বসে পড়ো, ইচ্ছে হলে বন্ধুদের বা বড়দেরকেও সঙ্গে নিতে পারো। মাথার ওপর আকাশ ভরা তারা গুনে শেষ করতে পারবে? খালি চোখে মাত্র 6,000-এর মতো তারা দেখা যায়। ভালো করে লক্ষ্য করলে হয়তো সাদা মেঘের মতো আকাশগঙ্গা ছায়াপথকে দেখতে পাবে। ধ্রুবতারা আর সপ্তর্ষিময় মণ্ডলকে তো দেখতে পাবেই। উত্তর আকাশের উজ্জ্বল তারা হচ্ছে ধ্রুবতারা। তাহলে যদি পরীক্ষায় আসে যে উত্তর আকাশে কোন তারা দেখা যায়, বলতে হবে কিন্তু ধ্রুব তারা। বহুকাল ধরে ধ্রুবতারা দেখেই রাত্রিবেলা নাবিকরা, অভিযাত্রীরা উত্তর দিক ঠিক করত। শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজেই চোখে পড়বে কালপুরুষ, কৃত্তিকা অথবা অন্য কোনো নক্ষত্রমণ্ডল। তাহলে যদি বলে যে নাবিকরা কোন তারাকে দেখে দিক ঠিক করতো, বলতে হবে ধ্রুবতারা। নেক্সট হচ্ছে টেলিস্কোপ কি? রাতের কালো আকাশে হাজার হাজার তারাকে শুধুই কতগুলো আলোর বিন্দু মনে হয়। তাহলে পৃথিবীতে বসে মানুষ কিভাবে মহাকাশ সম্বন্ধে এত কিছু জানতে পারলো? আকাশ দেখার জন্য কাঁচ লাগানো বিশাল চোঙ অর্থাৎ দূরবীন বা টেলিস্কোপ দরকার হয়। প্রতিটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ, যাকে মান মন্দির বলে। শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে 200 কোটি আলোকবর্ষ দূরের তারাও দেখা যায়। নেক্সট হচ্ছে কি দিয়েছে দেখো, ক্ষুদে জ্যোতির্বিজ্ঞানীদের মজার খেলা। সংখ্যা অনুযায়ী পরপর তারাগুলোকে রেখা দিয়ে যোগ করো, একটা নক্ষত্রমণ্ডলকে নিজের মতো করে নাম দাও। তো এটা তোমরা নিজেরা করবে, এটা কিন্তু আমি আর করে দিচ্ছি না। নেক্সট হচ্ছে এঁকেই ফেলো। রাতের আকাশে যেখানে যতগুলো নক্ষত্রমণ্ডল দেখছো তার একটা ছবি এঁকে ফেলো, তাতে যেন অবশ্যই ধ্রুব তারা থাকে। এগুলো তোমাদের কাজ, তোমরা বাড়িতে চাইলে নিশ্চয়ই এগুলো করে দেখতে পারো। তারপরে দেখো সৌরজগৎ বা সৌর পরিবার। আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটা মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্যকে থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য উপগ্রহ। এই সব কিছু নিয়ে সৃষ্টি হয় সৌরজগৎ বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রদক্ষিণ করে চলেছে। নিচে ছবিটা দেখলে তোমরা বুঝতেই পারবে, এখানে রয়েছে সূর্য, তারপরে রয়েছে বিভিন্ন গ্রহ যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলো কিন্তু গ্রহ। তো তারা কিন্তু ঘুরে চলেছে, প্রদক্ষিণ করে চলেছে সূর্যকে। তো তোমাদের পরীক্ষায় যদি আসে যে সূর্য কিভাবে তৈরি হয়েছে, তখন তোমাদের কি বলতে হবে যে প্রায় 400 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে কিন্তু সূর্য তৈরি হয়েছে। আবার আসতে পারে কি যে সৌরজগৎ কি কি নিয়ে গঠিত বা সৌর পরিবার কি কি নিয়ে গঠিত, তখন কি উত্তরটা হয়ে যাবে সূর্য এবং সূর্যকে প্রদক্ষিণ করা বিভিন্ন গ্রহ, উপগ্রহ সবকিছু নিয়ে কিন্তু তৈরি হয়েছে সৌর পরিবার। নেক্সট হচ্ছে ছবি দেখে লিখে ফেলো সৌরজগতে কটা গ্রহ আছে। সৌরজগতে কটা গ্রহ আছে তোমরা এখানেও দেখতে পাচ্ছ। যেমন দেখো প্রথমে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে এই ছবি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে সৌরজগতে 8টা গ্রহ আছে। সূর্যের সব থেকে কাছের ও সব থেকে দূরের গ্রহ কি কি? আগের পাতার ছবিটা যদি তোমরা দেখতে পাও তাহলে দেখবে সূর্যের সব থেকে কাছে আছে বুধ এবং সব থেকে দূরে কিন্তু আছে প্লুটো। নেক্সট হচ্ছে সবচেয়ে বড় কোন গ্রহটাকে মনে হচ্ছে? এখানে যদি ছবিটা দেখো সব থেকে বড় গ্রহ এটা, অর্থাৎ তার নাম হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু সব থেকে বড় গ্রহ। আর দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? যদি দেখো তাহলে দূরত্বের বিচারে কিন্তু 3 নম্বরে রয়েছে পৃথিবী, কারণ তার আগে রয়েছে বুধ এবং শুক্র। আমরা যা ঠিকভাবে আঁকতে পারি না। সৌরজগতের ঠিক ছবি আঁকা যায় না। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বৃহস্পতির মধ্যে ঢুকে যেতে পারে 1300 পৃথিবী। তাহলে কি করে এই একই ছবিতে সূর্য, বৃহস্পতি আর পৃথিবীকে একসাথে দেখানো যাবে? সৌরজগতের যে ছবি আঁকা হয় তা শুধু সাধারণ ধারণা তৈরির জন্য। তাহলে এটা জাস্ট কল্পনা করে একটা ছবি দেওয়া হয়, এক্স্যাক্ট ছবিটা কিন্তু দেওয়া সম্ভব না, সেটা তোমরা বুঝতেই পারছো।
তাহলে আজকে কিন্তু ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারটার বাকি যে পার্ট আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। আর আজকের এই পার্টটা যদি তোমাদের ভালো লাগে, এই ক্লাসটা যদি ভালো লাগে, ক্লাসটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।